হ্যালো। আর সকলে শুনতে পাচ্ছ? একটু রেসপন্স করবে। পাচ্ছি। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার পাচ্ছি। আহ, ঠিক আছে। তা সকলে একটু রোটেশনটা অন করে নিও। আমি একটু স্ক্রিন শেয়ার করছি। তো, কিছু শুনতে পাচ্ছি না স্যার। হ্যালো। 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 হ্যাঁ স্যার, বলুন। মানে একটু প্রবলেম করছে নেটওয়ার্ক। 1 মিনিট ওয়েট করো, ওকে? 1 মিনিট। হ্যালো। কোথায় স্যার, ক্লাস নিবেন না? হ্যাঁ, শুনতে পাচ্ছ এবার? হ্যাঁ হ্যাঁ শুনতে স্যার। পাচ্ছি স্যার। হ্যাঁ শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, তো নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। হ্যাঁ, আমি তোমাদের মানে ভিএস এর উপর ক্লাস আগের দিন স্টার্ট করতে গিয়ে একটু নেটওয়ার্কের প্রবলেমের জন্য আমি ক্লাসটা আগে করছি। স্যার আরেকবার চেষ্টা আজকেও করছি, স্যার সকলে নেটওয়ার্ক রেসপন্স হচ্ছে। করবে। হ্যাঁ, হ্যালো। স্যার নেটওয়ার্ক প্রবলেম হালকা আছে স্যার। ম্যাক্সিমাম কথা হচ্ছে। হ্যাঁ আছে, আমার জিওতে প্রবলেম হচ্ছে নেটওয়ার্কে। আরেকবার চেষ্টা করছি, কারণ সব স্টাফ আছে। রেসপন্স করবে যদি না শোনা যায়। শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা হ্যাঁ যাচ্ছে। স্যার। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ শোনা স্যার হ্যাঁ, কিন্তু স্যার কেটে কেটে যাচ্ছে। কেটা দেখ। হ্যালো। স্যার কথাগুলো কেটে কেটে যাচ্ছে স্যার মাঝে মধ্যে। মানে এখন সে শোনা যাচ্ছে, এমনি কথা বলে তো শোনা যাচ্ছে, কিন্তু মানে পড়ানোর সময় স্যার একটু ডিস্টার্ব হচ্ছে আর কি। মানে আবার হ্যাঁ, স্ক্রিন পেন করে আমি লিঙ্ক শেয়ার করেছি, ওটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ স্যার স্যার, দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। স্যার কে বলে দেখা যাচ্ছে স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি
তা শোনা যাচ্ছে না। যে স্যার কই কিছু কিছু তো দেখা যাচ্ছে না। আচ্ছা, হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। সাউন্ড প্রবলেম। দেখা যাচ্ছে হ্যাঁ স্যার এবার দেখা যাচ্ছে। প্রবলেম আছে। নেটওয়ার্কের প্রবলেম আছে ভালোই। হ্যালো, হ্যাঁ সকলে শুনতে পাচ্ছ? স্যার। এবার রেসপন্স করো। হ্যাঁ স্যার হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। দেখা যাচ্ছে কি এবার? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার ভালো। হ্যাঁ, এই যে পরিবেশবিদ্যার সিলেবাসটা একটু দিয়ে দিচ্ছি তোমাদের সাথে। আমাদের যে পরিবেশবিদ্যা বা ইভিএস যেটাকে বলছো, এখান থেকে তোমাদের প্রাইমারি টেটে 30 নাম্বার আসবে, ঠিক আছে? তোমরা যারা ইংলিশ বা ম্যাথে উইক আছো তাদের জন্য এটা একটা হিউজ অপরচুনিটি, এখান থেকে একটা ভালো তোমাদের স্কোর বুস্ট করার। পরপর আমি এগুলা দিয়ে দিচ্ছি সিলেবাসে যা যা আছে। প্রথমে আছে পরিবেশ, সম্পদ ও শক্তি, তাই তো? তারপরে কি আছে? পরিবেশ এবং বন্ধু। পরপর এই জায়গাগুলো তোমরা নোট ডাউন করে নিতে পারো। নাই, ঠিক আছে, যেহেতু নেটওয়ার্কের সমস্যা আমি ডাইরেক্ট আমার টপিকে আসছি। হ্যালো, হ্যাঁ স্যার বলুন, বলুন। শুনতে পাচ্ছি। হ্যাঁ শুনতে পাচ্ছি স্যার, বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আজকে আমি তোমাদের বাস্তুতন্ত্র বা আহ, বাস্তুবিদ্যা যেটা বলবো, ইকোসিস্টেম সংক্ষেপে বলছি, ইকোসিস্টেমের সম্পর্কে একটু পড়াচ্ছি। তাহলে ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র, তাহলে এর ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র কাকে বলে? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার শুনতে হ্যাঁ, পাচ্ছি হ্যাঁ স্যার পড়ান পড়ান, কোনো অসুবিধা হচ্ছে না। কোনো একটি পরিবেশের অজীব ও জীব উপাদান সমন্বয়ের মধ্যে পারস্পরিক ক্রিয়া বা আদান প্রদানের ইত্যাদির মাধ্যমে পরিবেশে যে তন্ত্র গড়ে ওঠে তাকে বাস্তুতন্ত্র বলে। মানে কি বাস্তুতন্ত্রের তাহলে কি থাকছে? একটা এখানেই সংজ্ঞা অনুযায়ী মানে জীব ও জড়ের মধ্যে একটা পারস্পরিক মিথস্ক্রিয়ার মাধ্যমে যে একটা সম্পর্ক গড়ে উঠছে সেটাই হচ্ছে বাস্তুতন্ত্র, তাই তো? এই যে বাস্তুতন্ত্র, তাহলে এখান থেকে একটু দেখে নি বাস্তুতন্ত্রের মানে বাস্তুতন্ত্রের শ্রেণী বিভাগটা, যেটা মানে উপাদান যেটাকে বলছি আমরা, বাস্তুতন্ত্রের স্যার। উপাদান। স্ক্রিন স্যার, স্যার একটা স্যার হ্যালো, স্ক্রিন প্রিন্ট করুন স্যার, নোট করছিলাম স্যার। হ্যাঁ, স্ক্রিনটা তোমরা লিখে নিতে পারো না, আমি পরে স্টাডি মেটেরিয়াল আকারে দিয়ে দেবো, ঠিক আছে? তোমরা দেখো, দেখে নাও এটা। স্ক্রিনশট নিয়ে নিলে স্যার সুবিধা হবে, অনেকটা দেরি হবে না তাহলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমরা এটাকে বড় করে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। হ্যালো, হ্যাঁ, ওকে স্যার, স্ক্রিনশট এবার নিয়ে নিচ্ছি স্যার। হুম হুম হুম, ঠিক আছে। এবার আসছি বলুন। গ্রুপে এটা দিয়ে দিলে ভালো হয়। হ্যাঁ, আমি টোটাল স্টাডি মেটেরিয়ালটা গ্রুপে তোমাদের প্রোভাইড করে দেবো, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। এবার আসছি, এখান থেকে একটা কোশ্চেন আসবে তোমাদের বাস্তুতন্ত্র থেকে, একটা কি দুটো কোশ্চেন আসবে। টোটাল চ্যাপ্টারটা আমি মানে সামারি আকারে বলে দিচ্ছি, ঠিক আছে? এখানে কিছু প্রশ্নর কিছু নেই, শর্টে তোমাদের একদম মানে সামারি করে দিচ্ছি। বাস্তুতন্ত্রের উপাদানকে দুই ভাগে ভাগ করা যায়, ঠিক আছে? অনেক বইয়ে ভৌত উপাদানটা রাখছে, কিন্তু ভৌত উপাদানটা অনেক জায়গায় হয়তো থাকতে পারে, তখন আবার তোমরা বিভ্রান্ত হতে পারো, তার জন্য বলে দিচ্ছি। মেনলি মানে জড় ও সজীব উপাদান, জড় উপাদান আর সজীব উপাদান একটা চার্টের আকারে আমি দেখিয়ে দিচ্ছি। এটা একটু বড় করে দেখে নিতে পারো তোমরা, আমি বড় করে দিচ্ছি না। তাহলে জড় উপাদান, এবার জড় উপাদানের মধ্যে আসছে কি কি আসছে? জড় উপাদানের মধ্যে নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, ফসফরাস, সালফার, ঠিক আছে? এগুলো হচ্ছে জড় উপাদানের মধ্যে। জড় উপাদানকে আবার তিনটে ভাগ করেছে, সরি আমার একটু ভুল হয়েছে। জড় উপাদানকে তিনটে ভাগ করা হয়েছে: অজৈব উপাদান, জৈব উপাদান আর ভৌত উপাদান। এবার এই অজৈব উপাদানের মধ্যে কি আছে? নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন,
ফসফরাস, সালফার। জৈব উপাদানের মধ্যে কি কি আছে? প্রোটিন, হিউমাস, কার্বোহাইড্রেট, ফ্যাট, এগুলো হচ্ছে জৈব উপাদানের মধ্যে। ভৌত উপাদানের মধ্যে কি কি আসছে? ভৌত উপাদানের মধ্যে আছে সূর্যালোক, বৃষ্টিপাত, তাপ, বাতাস। ঠিক আছে, এগুলো আসলে এবার আসি আমাদের সজীব উপাদানের মধ্যে কি কি আসছে। সজীব উপাদানকে আবার তিনটে ভাগে ভাগ করছি আমরা। সজীব উপাদানকে প্রথম ভাগে আছে উৎপাদক। উৎপাদক হচ্ছে সমস্ত শ্রেণীর যে জীব, মানে সবুজ উদ্ভিদ, সেই সবুজ উদ্ভিদকে আমরা উৎপাদকের মধ্যে রাখছি। তারপরে খাদক। খাদককে আমরা কটা ভাগে ভাগ করছি? খাদককে আমরা প্রথম শ্রেণীর, দ্বিতীয় শ্রেণীর ও তৃতীয় শ্রেণীর খাদক। ঠিক আছে, এবার প্রথম শ্রেণীর খাদক একটা আছে, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী। এবার প্রথম শ্রেণী খাদকের মধ্যে আছে তৃণভোজী প্রাণী, যেটা আমরা সকলে জানি, ঘাস জাতীয় উদ্ভিদ খেয়ে যারা ইয়ে করে, যেমন ঘাস ফড়িং, গরু, ছাগল, এগুলা তৃণভোজী প্রাণীর মধ্যে আসছে। দ্বিতীয় শ্রেণীর খাদক কি? প্রথম শ্রেণীর খাদকদের যারা খাদ্য হিসেবে গ্রহণ করে, তারা দ্বিতীয় শ্রেণীর খাদকের মধ্যে আসছে। ব্যাঙ, কুকুর, শিয়াল, এগুলো আসছে। আর তৃতীয় শ্রেণীর খাদকের আসছে তৃতীয় শ্রেণীর খাদক, যেটাকে আমরা সর্বোচ্চ শ্রেণীর খাদক বলছি। আর শেষ পর্যায়ে আসছে বিয়োজক। ঠিক আছে, তাহলে এই যে বাস্তুতন্ত্রের এই যে চারটা যদি একবার তোমরা নোট ডাউন করে নিতে পারো, তোমাদের বাস্তুতন্ত্রের সম্পর্কে একটা মানে প্রাইমারি একটা সেন্স চলে আসবে। হ্যালো? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না আমি অনলাইনে স্টাডি আমার করানো অভ্যাস নেই, তার জন্য হয়তো একটু প্রবলেম হতে পারে, অ্যাডজাস্ট করে নেবে তোমরা। হ্যাঁ, এবার এই প্রাথমিক শ্রেণীর খাদককে আমরা অন্যভাবে কি বলছি? প্রাইমারি কনজিউমার। তাহলে এই যে একটু নিয়ে আনি, প্রাথমিক শ্রেণীর খাদক তাদের প্রাইমারি কনজিউমার, এবং দ্বিতীয় শ্রেণীর খাদককে আমরা বলছি সেকেন্ডারি কনজিউমার, এবং তৃতীয় শ্রেণীর যে খাদক আছে, তৃতীয় শ্রেণীর খাদককে আমরা বলছি টারশিয়ারি কনজিউমার। পরপর আছে। এইবার স্যার কয়েকটা প্রথম জিনিস শ্রেণীর এখানে। খাদককে স্যার, হ্যাঁ হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার প্রথম এবার শ্রেণীর খাদক, বলো। স্যার প্রথম শ্রেণীর খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদক, তৃতীয় শ্রেণীর খাদককে কি বলেন স্যার? আমাদের নামগুলো বলুন স্যার। হ্যাঁ, আমি পরে আমি নোট আকারে দিয়ে দেবো, তোমাদের এখান থেকে কিছু নোট করতে হবে না। আমি আচ্ছা। টোটাল পিডিএফটা আমি দিয়ে দেবো। ঠিক আছে, Okay. তোমরা জাস্ট দেখে যাও। ঠিক আছে, ওকে স্যার। তারপরে আসছে কয়েকটা কোশ্চেন যেগুলা মানে টেন্ড হিসাবে আসে পরীক্ষায়, এগুলো তোমরা নোট ডাউন করতে পারো, অথবা আমি পরে দিয়ে দেবো, ওখান থেকে দেখে নিও। ইকোলজি কথাটির অর্থ হচ্ছে বাসস্থান সম্পর্কে জ্ঞান। ইকোলজি এই কথাটির অর্থ হচ্ছে বাসস্থান সম্পর্কে জ্ঞান। আর ইকোলজি শব্দটি ব্যবহার করেন আর্নেস্ট হেকেল। ঠিক আছে, গিক শব্দ ইকোলজি, গিক শব্দ থেকে ইকোলজি শব্দটির উদ্ভূত হয়েছে। আর ইকোলজি এটি দুটি গিক শব্দ থেকে নেওয়া হয়েছে। একটা হচ্ছে ওকস অর্থাৎ বাসস্থান, আর লোগোস যেটা জ্ঞান। ঠিক আছে, বাসস্থান এবং জ্ঞান এই দুটির অর্থ। আর এখানে কি যেগুলো আছে কয়েকটা হয়তো এর ভিতরে দেওয়া নেই, সেগুলো আমি একটু আলোচনা করে দিচ্ছি। এবার আসি খাদ্য শৃঙ্খল। খাদ্য শৃঙ্খল সম্পর্কে একটু দেখে নাও। খাদ্য শৃঙ্খল হচ্ছে খাদ্য খাদক সম্পর্কের ভিত্তিতে উৎপাদক স্তর থেকে ধাপে ধাপে জীবগোষ্ঠীর মধ্যে খাদ্য শক্তির ধারাবাহিক প্রবাহকে খাদ্য শৃঙ্খল বলে। এটা একটু বড় আছে, আমার যেটা লেখা আছে আমি শর্টে বলে দিলাম। ওটা মানে উৎপাদক অর্থাৎ কি, মানে উদ্ভিদ গোষ্ঠী থেকে যে ধারাবাহিক ভাবে খাদ্য প্রবাহ, উদ্ভিদ গোষ্ঠীকে কারা খাচ্ছে? প্রথম শ্রেণীর খাদকরা খাচ্ছে, তাই তো? প্রথম শ্রেণীর খাদক খাচ্ছে, তারপরে দ্বিতীয় শ্রেণীর খাদক খাচ্ছে, তারপরে কি সর্বোচ্চ শ্রেণীর
খাদকরা খাচ্ছে। এই যে ধারাবাহিক প্রবাহ, এটাকে বলছি আমরা খাদ্য শৃঙ্খল। ঠিক আছে। বিজ্ঞানী ওডাম খাদ্য শৃঙ্খলের সংজ্ঞা দেন। তাহলে বিজ্ঞানী ওডাম প্রথম খাদ্য শৃঙ্খলের সংজ্ঞা দেন। আর এখানে একটা খাদ্য শৃঙ্খল এটা দেওয়া হয়েছে, উদাহরণ দেওয়া হয়েছে খাদ্য শৃঙ্খলকে, দেখে নাও এটা। স্যার এখানে যে পুরো স্ক্রিনটা আসছে না। পুরো স্ক্রিনটা তোমরা একটু বড় করে নাও, মনে হয় চলে আসতে পারে। না, বড় বড় করলেও করলে, আসছে না, মানে হাফ আসছে। ও আচ্ছা। স্যার বিজ্ঞানীটার নাম হুম। কি বললেন? বিজ্ঞানী ওডাম খাদ্য শৃঙ্খলের সংজ্ঞা দেন। ওডাম 1966 সালে খাদ্য শৃঙ্খলের সংজ্ঞাটা দেন। ঠিক আছে। একটা খাদ্য শৃঙ্খল এখানে আছে, এখানে যেরকম আছে পতঙ্গ, মাছ, মানুষ। ঠিক আছে। এই ছবিটার সঙ্গে ম্যাচ করো না, ছবিটা একটু আলাদা জায়গা থেকে নেওয়া হয়েছে। আর উদ্ভিদ, হরিণ, বাঘ অরণ্যের খাদ্য মানে বাস্তুতন্ত্র, বা এটা অরণ্যের খাদ্য শৃঙ্খলও আছে অরণ্যের। এবার কয়েকটা খাদ্য শৃঙ্খলকে কয়েকটা শ্রেণীতে ভাগ করা যায়। ঠিক আছে। এবার খাদ্য শৃঙ্খলকে দুটো ভাগে ভাগ করা যায় প্রধানত। চারণভূমির খাদ্য শৃঙ্খল আর বিয়োজক বা ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল। চারণভূমির খাদ্য শৃঙ্খলকে অন্য কি নামে বলা হচ্ছে? গেজিং খাদ্য শৃঙ্খল, যেটা গেজিং খাদ্য শৃঙ্খল ও ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল। এবার একটা চারণভূমির খাদ্য শৃঙ্খলের উদাহরণ দেখে নাও তোমরা। ঘাস, হরিণ, বাঘ এটা হচ্ছে স্থলভাগের মধ্যে পড়ছে। আর উদ্ভিদ, পতঙ্গ, মাছ, বক এটা হচ্ছে জলভাগের খাদ্য শৃঙ্খলের মধ্যে পড়ছে। আর বিয়োজক বা ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল যেটা পচা পাতা, লার্ভা, ছোট মাছ, বড় মাছ। তাহলে বিয়োজক বা ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল যেটা, সেটা কি বিয়োজকের দ্বারা যে মানে আমাদের যে বিভিন্ন বিয়োজকের মাধ্যমে যে খাদ্য শৃঙ্খল তৈরি হচ্ছে, সেটা হচ্ছে ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল বা বিয়োজক। এছাড়াও খাদ্য শৃঙ্খলকে আরো কয়েকটা ভাগে ভাগ করা যায়। স্যার হ্যালো হ্যালো স্যার বলছি যে খাদ্য শৃঙ্খলকে 3 ভাগে ভাগ করা হয় না? একটা আছে চারণভূমি, একটা জল বা পুকুরের খাদ্য শৃঙ্খল, আর একটা তো বিয়োজক। না, এখানে বলছি আমি ওইটা তুমি যেটা ভাগটা বলছো আমি সেটাও আসছি, একটু ওয়েট করো। এটা ধরন অনুযায়ী স্যার। হ্যাঁ, এটা এটা ধরন অনুসারে আছে। আর একটাও খাদ্য শৃঙ্খল আছে। এখানে আর একটা আছে খাদ্য শৃঙ্খলের মানে বাস্তুতন্ত্রের খাদ্য শৃঙ্খলকে আবার মানে কয়েকটি ভাগে ভাগ করা যায়। সেগুলোর মধ্যে শিকারী খাদ্য শৃঙ্খল আছে, পরজীবী খাদ্য শৃঙ্খল আর মিথজীবী খাদ্য শৃঙ্খল। ঠিক আছে। এবার শিকারী খাদ্য শৃঙ্খল, এগুলো এটা লেখা নেই আমার এখানে। এবার শিকারী খাদ্য শৃঙ্খলের মধ্যে কি কি আছে? ঘাস, ফড়িং, ব্যাঙ, সাপ, বাজ পাখি। ঠিক আছে। শিকারী খাদ্য শৃঙ্খলের মধ্যে। পরজীবী খাদ্য শৃঙ্খলের মধ্যে কি আছে? কুকুর, কৃমি, বিয়োজক। আর একটা আছে মিথজীবী খাদ্য শৃঙ্খল। এইভাবেও মানে 3টে ভাগ করা হয়। স্যার একবার ওই 3টে ভাগ বলুন। শিকারী খাদ্য শৃঙ্খল, বলছি।
হ্যাঁ বলছি, নোট করে নাও। এখানে আছে আরো আরো যে তিনটে ভাগে ভাগ করা যায়, শিকারী খাদ্য শৃঙ্খল, পরজীবী খাদ্য শৃঙ্খল আর মিথজীবী খাদ্য শৃঙ্খল। ঠিক আছে, এবার এই যে বাস্তুতন্ত্রে আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় আসে এটা। বাস্তুতন্ত্রের এই যে প্রথম শ্রেণীর খাদক আমরা পড়লাম না, প্রথম শ্রেণীর খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদক এবং তৃতীয় শ্রেণীর খাদক, এই যে তিনটি, তাহলে প্রথম এখানে ছবি আকারে দিলে ভালো হতো, দেওয়া হয়নি। হ্যাঁ, এই যে তিনটে প্রথম শ্রেণীর খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদক, তৃতীয় শ্রেণীর খাদক, এদের অন্য নামে বলা হয় প্রাথমিক খাদক, গৌণ খাদক, প্রগৌণ খাদক। এই তিনটে স্তরে মানে মূলত এই যে শক্তিটা তিনটে স্তরে প্রবাহিত হয়। প্রথম শ্রেণী খাদক থেকে প্রত্যেকটা স্তরে 10% হারে শক্তির প্রবাহ হয়। এই শক্তি প্রবাহকে লিন্ডম্যানের 10% সূত্র বলা হয়। ঠিক আছে, এগুলো কোশ্চেন আকারে আমি দিয়ে দেব। স্যার এগুলো একবার করে বলুন, একবার ওরকম বলে দিলে লিখতে পারছি না তো। হ্যাঁ, আমি নোটটা দিয়ে দেবো। এখানে এরকম ভাবে কোশ্চেন আসতে পারে, লিন্ডম্যানের 10% সূত্রে, হ্যালো লিখে রাখো সবাই। বিজ্ঞানী লিন্ডম্যান 1942 সালে তার বিখ্যাত 10% সূত্র অনুসারে বাস্তুরীতির মধ্যে শক্তি প্রবাহের ক্রমহ্রাসমান বৈশিষ্ট্য ব্যাখ্যা করেন। হ্যাঁ স্যার, আরেকবার বলুন লাইনটা, বুঝতে পারিনি। বিজ্ঞানী লিন্ডম্যান 1942 সালে তার বিখ্যাত 10% সূত্র অনুসারে বাস্তুরীতির মধ্যে শক্তি প্রবাহের ক্রমহ্রাসমান বৈশিষ্ট্য ব্যাখ্যা করেন। ঠিক আছে, 1942 সালে তার বিখ্যাত 10% সূত্র অনুসারে বাস্তুরীতির মধ্যে শক্তি প্রবাহের ক্রমহ্রাসমান বৈশিষ্ট্য ব্যাখ্যা করেন। মানে প্রথম স্তর থেকে দ্বিতীয় স্তর এবং তৃতীয় স্তরে শক্তির যে 10% হারে প্রবাহিত হয়। ঠিক আছে, প্রথম স্তরে যে একদম প্রথম স্তরে উদ্ভিদগুলোকে যে প্রথম শ্রেণীর খাদকের মধ্যে কি আছে, ছাগল, গরু, ভেড়া, এগুলা এই জাতীয় উদ্ভিদ, এই জাতীয় প্রাণী প্রথম শ্রেণীর খাদক, অর্থাৎ উদ্ভিদ গুলোকে। হ্যাঁ, ক্যালকুলেশনটা আমি যদি বলি, একটু বলে দিন স্যার। হ্যাঁ বলছি। হ্যাঁ, প্রথম ধরো উৎপাদকের মধ্যে 1000 ক্যালোরি শক্তি আছে। ঠিক আছে, হ্যালো, হ্যাঁ স্যার বুঝতে পারছি, 1000 ক্যালোরি। হ্যাঁ, 1000 ক্যালোরি উৎপাদকের মধ্যে শক্তি আছে। সেই শক্তিটা যখন প্রথম শ্রেণীর খাদকের মধ্যে প্রবাহিত হচ্ছে, সেটা 100 ক্যালোরিতে পরিণত হচ্ছে। ঠিক আছে, মানে উৎপাদকের 10% হারে প্রথম শ্রেণীর খাদক পাচ্ছে। ঠিক আছে, তারপরে প্রথম শ্রেণীর খাদক থেকে মানে হ্যাঁ, উৎপাদক থেকে প্রথম শ্রেণীর খাদকে যাচ্ছে 100 ক্যালোরি, এবং তারপরে আমি যদি লিখে নাও লিখে নিতে পারো, এবং প্রথম শ্রেণীর খাদক থেকে গৌণ খাদক যেটা আছে বা দ্বিতীয় শ্রেণীর খাদক যেটাই বলবা, দুটোই একই। দ্বিতীয় শ্রেণীর খাদকে যাচ্ছে ওটা হচ্ছে 10 ক্যালোরি, এবং তৃতীয় শ্রেণীর খাদক অর্থাৎ প্রগৌণ খাদকে যাচ্ছে 1 ক্যালোরি। ঠিক আছে, এবার প্রথম মানে প্রত্যেক স্তরে 10%, উৎপাদকে 1000, প্রাথমিকে 100 বা প্রথম শ্রেণীর খাদকে 100, দ্বিতীয় শ্রেণীর খাদকে 10 এবং তৃতীয় শ্রেণীর খাদক অর্থাৎ প্রগৌণ খাদকে 1 ক্যালোরি। প্রত্যেক স্তরে 10% হারে শক্তিটা কমে যাচ্ছে। ঠিক আছে, এই যে সূত্রটা, এটা বিজ্ঞানী লিন্ডম্যান
তার 10% সূত্রে ব্যাখ্যা করেছেন। ঠিক আছে, ক্রমহ্রাসমান মানে প্রথম স্তর থেকে দ্বিতীয় স্তরে গেলে শক্তিটা কমে যাচ্ছে, দ্বিতীয় স্তর থেকে তৃতীয় স্তরে গেলে শক্তিটা আরো কমে যাচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। এটা হচ্ছে লিন্ডেম্যানের 10% সূত্র। আর একটা বলে রাখি যে প্রথম শ্রেণীর খাদক যেটা বলছি সেটাকে অন্যভাবে প্রাথমিক খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদককে গৌণ খাদক এবং তৃতীয় শ্রেণীর খাদককে প্রগৌণ খাদক বা সর্বোচ্চ খাদক বলা যেতে পারে। তোমাদের পিডিএফ আকারে এর টোটাল নোট যে আছে নোটটা আমি দিয়ে দেবো। স্যার এটা কোন চ্যাপ্টার হচ্ছে? ইকোসিস্টেম? হ্যাঁ, ইকোসিস্টেম, বাস্তুতন্ত্র। এবার কয়েকটা প্রশ্ন আমি বলে দিচ্ছি ইকোসিস্টেমের উপরে, তোমরা লিখে নিতে পারো, না হলে আমি পরে পিডিএফ এ দিয়ে দেবো। কে সর্বপ্রথম বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম কথাটি ব্যবহার করেন? আর্নেস্ট হেকেল। আর্নেস্ট হ্যাঁ, না আর্নেস্ট হেকেল না। সর্বপ্রথম বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম কথা এজি ট্যান্সলে এটা হচ্ছে 1935 সালে। ঠিক আছে, 1935 সালে ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্রের কথাটি প্রথম আনেন। তারপরে বাস্তুতন্ত্রের উপাদান কি কি? স্যার ইকোলজি আর বাস্তুতন্ত্র একই স্যার। হ্যাঁ, ইকোলজি আর বাস্তুতন্ত্র কি? হ্যাঁ, ইকোলজি অর্থাৎ হচ্ছে বাস্তুবিদ্যা যেটা, ঠিক আছে, আর ইকোসিস্টেম অর্থাৎ হচ্ছে বাস্তুতন্ত্র। হ্যাঁ, পরে কোশ্চেনে আসি। স্যার ওই প্রথম কোশ্চেনের সালটা কত বললেন? এজি ছেলে 1935। 3 চেয়ারে আছে, দেখে নাও। পরের কোশ্চেনে আসো। বাস্তুতন্ত্রের উপাদান কি কি? তাহলে প্রধান উপাদান হচ্ছে অজীবক উপাদানে, হ্যাঁ ওই উপাদানগুলো ওই চার্টেই পেয়ে যাবে তোমরা, এখানে সেরকম ভাবে দেওয়া নেই। প্রাথমিক খাদক কি কি এগুলো সব করানো হয়ে গেছে। হ্যাঁ বলুন। স্যার হ্যালো স্যার, একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। বিজ্ঞানী উডামটা স্যার কি বলেন? হ্যাঁ, উডাম হচ্ছে খাদ্য শৃঙ্খলের সংজ্ঞা দেন। ঠিক আছে, 1966 সালে। এখানে মানে কোশ্চেন মানে প্র্যাকটিক্যাল ভাবে আমরা করব। ঠিক আছে, মানে পরপর যে কোশ্চেন আসে সেই রকম ভাবেই তৈরি করব। আর কয়েকটা কোশ্চেন তোমরা লিখে নাও। প্রতিটা চ্যাপ্টারে এসে ফুল ডিসকাশন করে কোশ্চেন একটা একটা করে করা হলে একটু ভালো হতো। পরে কোশ্চেনটা লেখো। প্রগৌণ খাদ্য মানে গৌণ খাদক কাকে বলে? স্ক্রিন প্রেজেন্ট করুন ওটা। প্রাথমিক খাদকটা লিখে রাখো। প্রাথমিক খাদকটা আগে লেখো। প্রাথমিক খাদক কাকে বলে? প্রথমে স্যার যেটা উৎপন্ন হচ্ছে সে যারা খাচ্ছে তাদেরকে বলা হচ্ছে না? হ্যাঁ, সবুজ উদ্ভিদ নির্ভর করে যে সমস্ত শিকারী তৃণভোজী প্রাণী বেঁচে থাকে তাদের প্রাথমিক খাদক বলছে, তাই তো? তাহলে এগুলো লিখে নিতে পারো, অথবা বলে দিচ্ছি। গরু ভেড়া বা প্রাথমিক শ্রেণীর যে খাদক আছে তাদের প্রাথমিক খাদক বা প্রথম শ্রেণীর খাদক বলে।
তাহলে এই যে আমরা যে শক্তি স্তরটা যদি দেখি, প্রথমে 1000 ক্যালোরি ছিল, সেখান থেকে প্রাথমিক শ্রেণীর প্রথম শ্রেণীর খাদক কত ক্যালোরি পাচ্ছে? 100। প্রথম শ্রেণীর খাদক পাচ্ছে 100 ক্যালোরি, ঠিক আছে। এবার গৌণ খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদককে গৌণ খাদক বলা হয়, ঠিক আছে। গৌণ খাদক কাদের বলছে? প্রাথমিক খাদককে যারা খাদ্য হিসেবে গ্রহণ করছে তাদের বলা হচ্ছে গৌণ খাদক বা দ্বিতীয় শ্রেণীর খাদক। লিখে নিতে পারো গৌণ খাদক কাকে বলে। প্রাথমিক খাদককে যারা খাদ্য হিসাবে গ্রহণ করছে তাদের গৌণ খাদক বলে। যেমন জলজ পতঙ্গ, ছোট মাছ, কুকুর, বিড়াল, এগুলা। পরের কোশ্চেনে আসো, প্রগৌণ খাদক। প্রগৌণ খাদক কাকে বলছে? গৌণ খাদককে যারা খাদ্য হিসাবে গ্রহণ করে তাদের প্রগৌণ খাদক বলে। যেমন বক, পানকৌড়ি, সাপ, মানুষ, সকলে হচ্ছে প্রগৌণ খাদক। তারপর বিয়োজক কাদের বলে? বিয়োজক হচ্ছে উদ্ভিদ ও প্রাণীদেহে মৃতদেহ যারা বিয়োজিত করে সরল রাসায়নিক যৌগে পরিণত করে তাদের বিয়োজক বলে। একটু যেমন আস্তে আস্তে ব্যাকটেরিয়া। হ্যাঁ, বিয়োজক কাদের বলে? উদ্ভিদ ও প্রাণীদেহ যারা বিয়োজিত করে সরল রাসায়নিক যৌগে পরিণত করে তাদের বিয়োজক বলে। যেমন হ্যাঁ বলছি, উদ্ভিদ ও প্রাণীদেহ যারা বিয়োজিত করে সরল রাসায়নিক যৌগে পরিণত করে তাদের বিয়োজক বলে। স্যার বলছি এগুলো তো পিডিএফ এ থাকবে না? হ্যাঁ, পিডিএফ এ থাকবে, তোমরা লিখেও নিতে পারো। সব মোটামুটি দিয়ে দেবো, পিডিএফ এ থাকবে, অসুবিধা নেই। ঠিক আছে স্যার, দিয়ে দেবেন। ব্যাকটেরিয়া, ছত্রাক, এরা বিয়োজক। হ্যাঁ। পরে আসছি, মানব বাস্তু সংস্থান। মানব বাস্তু সংস্থান কাকে বলে? আর একটা আমি জিনিস অ্যাভয়েড করে গেছি, তোমাদের বলে দিচ্ছি। ইকটন মানে দুটি বাস্তুতন্ত্রের মানে যেখানে মিলিত হয় ওইটাকে বলে ইকটন। আসছে, হয়তো কোশ্চেনে আসছে। আগে এটা লিখে নাও, মানব বাস্তু সংস্থান কাকে বলে? মানুষকে কেন্দ্র করে বাস্তুতন্ত্র ও মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ককে মানব বাস্তু সংস্থান বা হিউম্যান ইকোলজি বলে। স্যার একটু আস্তে আস্তে বলেন স্যার, আরেকবার। হ্যাঁ, আরেকবার রিপিট করছি, অসুবিধা নেই। মানুষকে কেন্দ্র করে বাস্তুতন্ত্র ও মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ককে মানব বাস্তুতন্ত্র বা হিউম্যান ইকোলজি বলে। হয়েছে? স্ক্রিন শেয়ার করেন স্যার, সংজ্ঞাগুলো ভালো হয়, একটু দেখে দেখে লেখা হয়। আচ্ছা, ঠিক আছে।
এখানে আছে আর স্যার দুটি বাস্তুতন্ত্রের মধ্যে পরস্পর সংযোগকারী জীবগোষ্ঠীকে স্যার ইকোটন বলে তো। হ্যাঁ, দুটি দুটি ভিন্ন গোষ্ঠীর বাস্তুতন্ত্রের মধ্যে মানে সংযোগকারী যে রেখা সেটাকেই বলে মানে ইকোটন বা ইকটন, এরকম একটা আছে। ঠিক আছে, ওটা হচ্ছে ধরো জলপাইগুড়ি আর দার্জিলিং উদাহরণ হিসাবে যদি বলা যায়, জলপাইগুড়ি আর দার্জিলিং এর মধ্যে কিন্তু মানে উচ্চতার পার্থক্য আছে। সেই রকম ওদের বনভূমিগুলোর দিকে যদি লক্ষ্য করা হয়, ওই দুটো বাস্তু শৃঙ্খলের যে মাঝের অংশ, ওখানে ওই যে গাছগুলো দেখা যায়, ওটা ইকটনের মধ্যে পড়ে, সংযোগকারী যে রেখা। স্যার সংজ্ঞাটা আরেকবার বলেন স্যার। ইকটন দুটি ভিন্ন গোষ্ঠীর। দাঁড়াও, আমি অ্যাকচুয়াল সংজ্ঞাটা আমি মোটামুটি আইডিয়া করে বলে দেন। মানে দুটি ভিন্ন ভিন্ন বাস্তুতন্ত্রের সংযোগকারী যে রেখা সেটাকে ইকটন বলে। ঠিক আছে, উদাহরণ হিসাবে ওটা লিখে দিতে পারো, জলপাইগুড়ি দার্জিলিং ও জলপাইগুড়ি দার্জিলিং আর জলপাইগুড়ির মাঝখানে যে এটা দেখা যায়। স্যার আরেকবার বলুন ইকটনটা স্যার। দুটি ভিন্ন বাস্তুতন্ত্রের মধ্যে সংযোগকারী রেখাকে ইকটন বলে। কোশ্চেন গুলা তোমাদের দিয়ে দেব, অসুবিধা নেই, আর কয়েকটা লিখিয়ে দিচ্ছি। জীবভর বলতে কি বোঝায়? দেখো, এটা বাস্তুতন্ত্রের মধ্যে কোনো নির্দিষ্ট স্থানে বসবাসকারী। কোশ্চেনটা কি বললেন স্যার, একবার বলুন। জীবভর, জীবভর বলতে যেটাকে বায়োমাস বলে, জীবভর বা বায়োমাস বলতে কি বোঝায়? বাস্তুতন্ত্রের মধ্যে কোনো নির্দিষ্ট স্থানে বসবাসকারী জীবিত প্রাণী ও উদ্ভিদদের মোট পরিমাণ বা ভরকে জীবভর বলে। আশা করি বুঝতে পেরেছো। একটা নির্দিষ্ট স্থানে যত জীবিত প্রাণী এবং উদ্ভিদ যেগুলো আছে তাদের যে মিলিত ভর, সেটাই হচ্ছে জীবভর। আরেকবার বলে দিচ্ছি, বাস্তুতন্ত্রের মধ্যে কোনো নির্দিষ্ট স্থানে বসবাসকারী সজীব প্রাণী ও উদ্ভিদদের মোট পরিমাণ বা ভরকে জীবভর বলে। হয়েছে? পরে কোশ্চেনে আসো। এই উপাদানগুলো লিখাচ্ছি না, ঠিক আছে? উপাদানগুলো যেহেতু চার্টের মধ্যে সব করিয়ে দিচ্ছি, ওখান থেকে আর লিখাচ্ছি না। স্যার বাস্তুতন্ত্রের উপাদানগুলো এগুলো হবে না? হ্যাঁ বলো। স্যার বাস্তুতন্ত্রের উপাদান নোটসগুলো বনভূমির এলাকার খাদ্য শৃঙ্খলের একটি উদাহরণ লেখো। হ্যালো, স্যার লিঙ্ক হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ বলো। স্যার গ্লেজিং খাদ্য শিকল হবে তো বনভূমি এলাকার? হ্যাঁ, একটা উদাহরণ বলেছি ওটার, উদ্ভিদ, হরিণ, বাঘ, এটা লিখে রাখতে পারো।
বাস্তুতন্ত্রের নিচ বা ইকোলজিক্যাল নিচ কাকে বলে? বাস্তুতন্ত্রের অ্যাকচুয়ালি ইংলিশটা লিখে রাখো, ইকোলজিক্যাল নিচ। ইকোলজিক্যাল নিচ নি স্পেলিং NICHC, নিচ, ঠিক আছে, নিচে উচ্চারণটা নিচ বা নিচে এরকম। কাকে বলে? মধ্যে কোন নির্দিষ্ট জীবের নির্দিষ্ট বাসস্থান, জীবনযাত্রার উপর জীবনযাত্রার উপায় ও ভূমিকাকে বাস্তুতন্ত্রের নিচ বলে। প্রথম থেকে বলছি, বাস্তুতন্ত্রের মধ্যে কোন নির্দিষ্ট জীবের নির্দিষ্ট বাসস্থান, নির্দিষ্ট অবস্থান, এখানে নির্দিষ্ট অবস্থান, জীবনযাত্রার উপায় ও ভূমিকাকে বাস্তুতন্ত্রের নিচে বা ইকোলজিক্যাল নিচ, যেটা ইকোলজিক্যাল এখানে নিচে আছে, ভালো বুঝতে নিচ পারলাম না, এরকম। কম করে বলেছে ভালো হতো। বাস্তুতন্ত্রের মধ্যে এখন বুঝে নাও, এগুলা সব দিয়ে দেবো PDF এ, ঠিক আছে। বাস্তুতন্ত্রের মধ্যে কোন নির্দিষ্ট জীবের নির্দিষ্ট অবস্থান, জীবনযাত্রার উপায় ও ভূমিকাকে ইকোলজিক্যাল নিচ যেটা বলে, ইকোলজিক্যাল নিচ বলে। স্যার বনভূমি এলাকার খাদ্য শৃঙ্খলার উদাহরণ কি হবে স্যার? বনভূমি এলাকার খাদ্য শৃঙ্খলের উদাহরণ তো সহজে এই উদ্ভিদ, হরিণ, বাঘ। উদ্ভিদগুলোকে খাচ্ছে হরিণ, হরিণকে খাচ্ছে বাঘ। প্রত্যেকটা বাস্তুতন্ত্রের আমি উদাহরণ সব দিয়ে দেব, ঠিক আছে। তোমাদের PDF আকারে টোটাল এই পোর্শনটা আমি কভার করিয়ে দেব। আর কয়েকটা টপিক এখানে বাকি থাকবে, নেক্সট দিন যদি ক্লাস হয় এটা করিয়ে দেব। কয়েকটা টপিক বাকি থাকবে এখানে, নাইট্রিফিকেশন কয়েকটা জিনিস বাকি আছে, জলচক্র, এগুলো সব নেক্সট দিন আমি দেখিয়ে দেব। আর কয়েকটা বাস্তুতন্ত্র যেহেতু আজকে বলেছি, বাস্তুতন্ত্রটাই টোটালটা দেখে নাও। জুপ্ল্যাঙ্কটন কাকে বলে? জুপ্ল্যাঙ্কটন কাকে বলে? উত্তর হচ্ছে জলে ভাসমান আণুবীক্ষণিক জীবকে জুপ্ল্যাঙ্কটন বা পানি প্ল্যাঙ্কটন বলে। পরেরটায় আসো। জলে ভাসমান প্রাণীকে, হ্যাঁ, জীবদের বা প্রাণীদের জুপ্ল্যাঙ্কটন বলে। তারপরে ফাইটোপ্ল্যাঙ্কটন। শ্যাওলা আছে জলজ উদ্ভিদ, শ্যাওলা। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। জলে ভাসমান আণুবীক্ষণিক উদ্ভিদদের ফাইটোপ্ল্যাঙ্কটন বলে। দ্বিপদ নামকরণের পদ্ধতির প্রবক্তা কে? লিনিয়াস। ক্যারোলাস লিনিয়াস। কোশ্চেনটা কি বললেন? দ্বিপদ নামকরণের পদ্ধতির প্রবক্তা কে? ক্যারোলাস লিনিয়াস।
ক্যারোলাস আমি স্ক্রিন শেয়ারটা অফ করে দিচ্ছি, আমি তাহলে কথাটা ভালোভাবে শোনা যাবে। হ্যাঁ, ক্যারোলাস লিনিয়াস দ্বিপদ নামকরণের পদ্ধতির প্রবক্তাকে? তুমি যাবি উঠে বস, সব একসাথে পড়ে নিচ্ছিস নাকি গল্পগুলো? ঘাড়ে ধরে যাচ্ছে সত্যি কথা নিয়ে। নেকটন কাকে বলে? নেকটন কাকে বলে? বলবো? হ্যাঁ স্যার বলুন। মাছ, কচ্ছপ, তিমি প্রভৃতি। মানে স্যার যারা সাঁতার কাটতে পারে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। বড় এবং সাঁতারু জলজ প্রাণীদের নেকটন বলে। এক কথায় সাঁতারু জলজ প্রাণীদেরই নেকটন বলছে। সাইটোলজি কাকে বলে? এটা এক কথায় উত্তর হচ্ছে, হ্যালো, কোষের আকৃতি ও কার্যকারিতা সম্পর্কে জানা যায় যে বিদ্যায়, তাকে সাইটোলজি বলে। আরেকবার বলুন, প্রথমেরটা কি বললেন? কোষের আকৃতি কার্যকারিতা সম্বন্ধে জানা যায় যে বিদ্যায়, তাকে সাইটোলজি বা কোষবিদ্যা বলে। তারপরেরটা কোশ্চেন আকারে তোমাদের দিয়ে দিচ্ছি। ইকোলজি কথাটি কোন কোন গ্রিক ভাষা থেকে এসেছে, তাদের অর্থ কি? এটা বলেছি পড়ানোর মধ্যে। ইকোলজি কথাটি কোন কোন গ্রিক শব্দ থেকে এসেছে, তাদের অর্থ কি? ইকোলজি কথাটি দুটি গ্রিক শব্দ থেকে এসেছে, যথা ওইকোস, OIKOS, ওইকোস, ওইকসের অর্থ লেখো গৃহ বা বাড়ি বা বাসস্থান, যাই বলো। আর একটা এসেছে লোগোস, ঠিক আছে, LOGOS, অর্থাৎ জ্ঞান, অর্থাৎ বাসস্থান সম্পর্কে জ্ঞান। ইকোজ স্পেলিংটা একবার বলেন তো স্যার। ইকোজ, উইকোজ। ওইকোস, OIKOS, ওইকোস, অর্থাৎ বাড়ি বা বাসস্থান। আর লোগোস, LOGOS, লোগোস অর্থাৎ জ্ঞান। এর পুরা অর্থ হলো, ইকোলজি কথার অর্থ হলো বাসস্থান সম্পর্কিত জ্ঞান। পরে কোশ্চেনে আসো, সামাজিক পতঙ্গ কাকে বলে?
স্যার 1 মিনিট একটু ডিস্টার্ব করলাম। সেটা হচ্ছে আমাদের 8:30 থেকে পরের ক্লাস রয়েছে, তো আপনি একটু তাড়াতাড়ি ইয়ে করলে একটু ভালো হয় আর কি। হ্যাঁ হ্যাঁ, আমি 8:30টায় কমপ্লিট করে দেবো। 8:25-এ আপনি কমপ্লিট করলে সুবিধা হবে হ্যাঁ, আর কি। 8:25 কমপ্লিট হ্যাঁ হয়ে হ্যাঁ যাবে। হ্যাঁ। ঠিক আছে, আমি কোশ্চেন গুলা লিখিয়ে দিচ্ছি কিছু, আর যেগুলো বাকি মানে টোটালটা আমি পিডিএফ দিয়ে দেবো, অসুবিধা নেই। তারপরে সামাজিক পতঙ্গ কাকে বলে? বলবো? হ্যাঁ স্যার বলেন। হুম। যে সব পতঙ্গ দলবদ্ধভাবে ও শৃঙ্খলাবদ্ধভাবে নিজেদের উপনিবেশ তৈরি করে, বলো, যে সব পতঙ্গ দলবদ্ধভাবে ও শৃঙ্খলাবদ্ধভাবে, সামাজিক পতঙ্গ কাকে বলে? প্রশ্ন। যে সব পতঙ্গ দলবদ্ধভাবে ও শৃঙ্খলাবদ্ধভাবে নিজেদের উপনিবেশ তৈরি করে বসবাস করে তাদের সামাজিক পতঙ্গ বলে। যেমন পিঁপড়ে, উইপোকা, মৌমাছি। ভেক্টর কাকে বলে? পরে কোশ্চেন, ভেক্টর কাকে বলে? যে সমস্ত বাহক বা পরজীবী রোগ জীবাণু বহন করে এক পোশাক থেকে অন্য পোশাকে রোগ বিস্তার করে তাকে ভেক্টর বলে। স্যার আরেকবার বলুন অ্যান্সারটা। যে সমস্ত বাহক বা যে সমস্ত বাহক পরজীবী রোগ জীবাণু বহন করে ও এক পোশাক থেকে অন্য পোশাকে রোগ বিস্তার করে তাকে ভেক্টর বলে। যেমন মশা হলো ম্যালেরিয়া, ফাইলেরিয়া প্রভৃতি রোগের ভেক্টর। এটা লিখতে পারো। স্যার বলছি পিডিএফটা দিবেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পিডিএফ দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আজকে আমি এই যে টোটাল ক্লাসের আমি পিডিএফটা আমি দিয়ে দেবো। যাদের লেখা হয়নি অসুবিধা নেই, আমি পিডিএফটা স্যারকে দিয়ে দেবো, পাঠিয়ে দেবেন স্যার। এটা আরেকটা তো উদাহরণ হতে পারে মাছি। হ্যালো, স্যার হ্যাঁ, কারোর কোনো সমস্যা থাকলে একটু বলবে, পড়ানোর যদি ইয়ে হয়। ক্যারোলাস লিনিয়াস, স্যার ওইটা কি বললেন আরেকবার বলবেন? ক্যারোলাস দ্বিপদ নামকরণ করেন ক্যারোলাস লিনিয়াস। ঠিক আছে, ঠিক আছে। আর একটু বাকি থাকলো এইটা, মানে এই চ্যাপ্টারটা, ওটা সামনের দিন টোটালটা কমপ্লিট করে দেবো। একটু বাকি আছে, বেশি নেই, দিয়ে আর একটা চ্যাপ্টার শুরু করে দেবো। তোমরা কোশ্চেন গুলা পিডিএফ আকারে দিয়ে দেবো। তোমরা এখান থেকে মোটামুটি 50+ কোশ্চেন হয়ে যাবে, যা আছে টোটাল দিয়ে দেবো। ঠিক আছে, আমি লিভ নিচ্ছি। আর কারো কোনো সমস্যা থাকলে বলো।
হ্যালো স্যার। হ্যাঁ, যদি কারো সমস্যা থাকে ক্লাসে বলতে পারো, অসুবিধা নেই। দেন তারপরে দেখে নেবো, তারপরে তখন মোটামুটি ঠিক আছে, হ্যাঁ 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 ঠিক আছে, আমি পিডিএফটা আমি পাঠিয়ে দেবো স্যারকে। হ্যাঁ বলো। স্যার হ্যাঁ বলছি বলো। স্যার ভেক্টর, যেটা ভেক্টর কাকে বলেন উদাহরণটা দিলেন মশা ম্যালেরিয়া, ওইটা মাছি তো হবে? হ্যাঁ, মাছিও হবে, মশা হবে, মাছি হবে। বাহক, ভেক্টর অর্থাৎ বাহক, ঠিক আছে? মানে মাছি থেকে সে কলেরা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। ইঁদুরও হতে হ্যাঁ পারে হ্যাঁ স্যার। হ্যাঁ, প্লেগ। ঠিক আছে, এই চ্যাপ্টার যা যা কোশ্চেন আছে আমি টোটাল করে আমি পাঠিয়ে দিচ্ছি। ওকে।